শুভ বিজয়া দশমী সকলকে। আশা করছি এইবারের পুজোটা তোমরা খুবই আনন্দের সাথে উপভোগ করেছো। আরও একবার সকলকে স্বাগত জানাই রাতের আড্ডা ইউটিউব চ্যানেলে। আমি রয়েছি আকাশ তোমাদের সাথে এবং রয়েছে শান্তনু, শুভ, সৌমেন এবং রিকু। আজকে শুনবো একটা নতুন গল্প শান্তনুর মুখ থেকে। তবে চলো শুরু করছি আজকের নতুন এপিসোড। আর এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দাও আর শুনতে থাকো রাতের আড্ডা। শুভ বিজয়া দশমী সবাইকে। আজ তোমাদের যে গল্পটা আমি বলবো সেটা একটা ঘটনা, সত্যি কথা বলতে। ইতিমধ্যেই আমাদের চ্যানেলে একটা গল্প আছে, জেলখানায় বন্ধু। যদি কোনো বন্ধুরা কেউ যদি না শুনে থাকো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই গিয়ে শুনে এসো। ওটা একটি হাসির গল্প। আজকে যে গল্পটা বলবো সেই গল্পটার মধ্যেও হাসি আছে, কিন্তু শেষটা সত্যি কথা বলতে আমাকে অনেকটা ভাবিয়ে তুলেছে। সেই জেলখানায় বন্ধুর গল্পেতে আমার কিছু বন্ধুর কথা আমি তোমাদেরকে উল্লেখ করেছিলাম, যেমন ছিল অর্জুন, রানা, কালু, সুদীপ, অভিক আর আকাশ বলে হয় একটা ছেলে এই গল্পেতে অ্যাড হয়েছে। ওকে আমরা মেনলি ঘাস বলে ডাকি। বন্ধুদের মধ্যে যেমন আগের বারও তোমাদেরকে বলেছিলাম হয়তো যে খুবই উইয়ার্ড একটা নাম। যে একটা বন্ধুকে আমরা ঘাস বলে ডাকি, সেই বন্ধুটার নাম হচ্ছে আকাশ। জিনিসটা ঘটনাটা ঘটে আমাদের পুজো নিয়ে। গত বছরের ঘটনা এটা। গত বছর পুজোতে ঠিক মহালয়ার আগে আমরা এই 5-6 জন বন্ধুরা মিলে একটা ক্যাফেতে বসে ডিসকাশন করি যে ভাই পুজোতে এসে গেছে, ঘুরতে যেতে হবে, কলকাতার দিকে ঠাকুর দেখতে যাব, কে কবে যাবি বলছিস বল, কে কবে ফাঁকা হচ্ছিস। কারণ সবারই একটা পাড়ার বন্ধুবান্ধব থাকে, নিজেদের ফ্যামিলির সাথে বেরোতে হয়, কেউ কেউ যদি গার্লফ্রেন্ড থাকে তাদের গার্লফ্রেন্ড নিয়ে বেরোয়, এটা থাকেই, প্রত্যেকের একটা পার্সোনাল স্পেস থাকে, সেই হিসেবেই সবাইকে আগে একবার জিজ্ঞাসা করে নেওয়া। তো গত বছর সেই সময় যখন জিজ্ঞাসা করা হয় তখন কথা হয় যে ভাই ঠিক আছে যাওয়া হবে, কবে? তা কেউ বলে ভাই আমি অষ্টমীর দিন বুক, অষ্টমীর দিন কোনো মতেই আমার হবে না, কারণ অষ্টমীর দিন আমি আমার একটা বন্ধুর সাথে যাব। তাই আমরা জিজ্ঞাসা করি যে কোন বন্ধু? সেটা ছিল আকাশ জিজ্ঞাসা করেছিল। তাই আমি বললাম কোন বন্ধু? তা বলছে বন্ধু না, তোদের বৌদির সাথে যাবো, আচ্ছা, বেরোতে হবে। তো ধীরে আমরা বুঝে গেলাম যে ভাইয়ের গার্লফ্রেন্ড নিয়ে যাবে, ওই দিন ভাই থাকতে পারবে না। ঠিক আছে, কোনো ব্যাপার না। আবার রানাকে জিজ্ঞাসা করলাম, রানা বলল ভাই আমি ফাঁকা আছি, শুধুমাত্র একদিন ফ্যামিলি নিয়ে বেরোতে হবে। আর অর্জুনও বলল যে হ্যাঁ ফ্যামিলি নিয়ে বেরোতে হবে, আমি আর সব দিনই ফাঁকা, কোনো অসুবিধা নেই। তবে ভাই তোরা কবে করছিস ডিসাইডটা কর, তারপরে আমি তোদেরকে বলছি আমার পুরো ফাইনাল ডিসিশনটা। তাও যথারীতি কি হয়, বাকি যারা ছিল সুদীপ সবাই বলে যে ঠিক আছে, এবার একটা ডিসকাশনে আসি। নবমীর দিন সুদীপের হচ্ছিল না, তা আমরা ভাবি যে ঠিক আছে বিজয়া দশমীর দিন তো সবাই সবার পাড়ার মধ্যে পাড়ার পুজোতে থাকতে হবে, তাহলে আমরা সপ্তমীর দিনই ঠাকুর দেখতে যাব। এই ডিসিশনটা নেওয়ার একদম পুরো স্লোলি হয়েছে যে হ্যাঁ ভাই সপ্তমীর দিনই যাওয়া হবে, সপ্তমীর দিনই আমাদের ফিক্সড। সপ্তমীর দিন তাহলে সকালবেলা সবাই একদম ফ্রেশ মাইন্ড নিয়ে নিবি যে ওই দিন যাচ্ছি, এবং সন্ধেবেলার দিকটাতে স্টেশন চলে আসবি, আমরা এখান থেকে কলকাতা যাব, কলকাতা গিয়ে একদম হোল নাইট ঠাকুর দেখব। উল্টোডাঙার ওদিকে যাব, শিয়ালদাতে যাব, সব দিকে একদম এরকম করে প্ল্যান করা হয় যে একদম সাউথ ক্যালকাটা, নর্থ ক্যালকাটা যতটা পারবো আর কি আমরা কভার আপ দেওয়ার চেষ্টা করবো সারা রাত্রে। যদিও হয় না, কিন্তু তাও একটা পেন্ডেলিটি নেওয়া হয়। এই ভাবনা চিন্তা করেই বলা হয়। অর্জুনকে বলা হয় যে অর্জুন তাহলে তুই কী করছিস, সপ্তমী ফিক্স তো?
অর্জুন বলে, "ও সপ্তমী? হ্যাঁ ঠিক আছে, ফিক্স কোনো অসুবিধা নেই।" তখন সবাই আমরা রাজি হয়ে যাই। এবার যখন দ্বিতীয়া আসে যেদিন, ঠিক মহলার ২ দিন পরে আমাদের একটা গ্রুপ আছে এখন, ঠিক আছে? সেই গ্রুপটার নাম ক্রেজি ইঞ্জিনিয়ার্স। সেই গ্রুপের মধ্যে আমরা প্রত্যেকটা বন্ধু আছি এবং তারা ওই গ্রুপের মধ্যে, যেহেতু তোমরা আগেও বলেছি তোমাদেরকে যে আমরা একটা টেকনিক্যাল ফিল্ড থেকে কাজবাজ করি। তো সেই হিসেবেই আমাদের নামটা দেওয়া ক্রেজি ইঞ্জিনিয়ার্স, কারণ আমাদের মধ্যে অলরেডি শুনেছো আমাদের বন্ধুদের সমস্ত গল্পগুলো যে কে কীরকম। অর্জুন তো জানোই কীরকম। যাই হোক, তা ওই ক্রেজি ইঞ্জিনিয়ার্সে দেখি রাত্রিবেলা অর্জুন এসএমএস করেছে যে, "ভাই সপ্তমীর দিন আমার হবে না।" তা জিজ্ঞাসা করি যে, "ভাই কেন?" বলছে, "আরে না, মা-বাবার সাথে বেরোতে হবে। আমাদের হবে না। আমার কোনো মতেই পসিবল হচ্ছে না।" আমি বললাম, কাকু কাকিমাকে বল অষ্টমীর দিন বেরোতে। নবমীর দিনও তো হচ্ছে না। নবমীর দিনও হবে না। দশমীর দিন সবাই আ নিজের পাড়ায় থাকবো। দশমীর দিনও হবে না। তাহলে ভাই সপ্তমীর দিনটা দেখ না, একটু অ্যাডজাস্ট কর। বলল, "না বলো, আমাদের এমনটা ভাবনা চিন্তা করো না যে অর্জুন প্রেম করছে।" কারণ অর্জুন অরিজিনালি আমরা যতটা জানি যে অর্জুন একমাত্র, মানে আমাদের এই আকাশ বলে যে বন্ধুটা, সেই বন্ধুটাই শুধুমাত্র প্রেম করতো। আর কেউ প্রেম করে না। যথারীতি অর্জুন এরকম করে বলার পরে আমরা বলি যে, "ভাই দেখ, কোনো মতেই আর পসিবল না। তোকে ফিক্স করা হয়েছিল যে সপ্তমীর দিন যেতে হবে, মানে সপ্তমীর দিন যেতে হবে। কাকু কাকিমাকে বলছে দরকার পড়লে আমরা বোঝাচ্ছি।" বলছে, "না, না, 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 মার কাছে যাওয়া যাবে না। মার কাছে যাওয়া যাবে না। মাকে বলা যাবে না।" তখন আমাদের মধ্যে রানার একটু সন্দেহ হয় যে, "কি ব্যাপার? মাকে বলা যাবে না কথাটা কেন বলল?" রানা আবার সুদীপকে জিনিসটা বলে যে, "সুদীপ, ব্যাপারটা কী রে? হঠাৎ করে এরকম করে বলছে কেন?" তো যথারীতি সুদীপ বলে, "ভাই সন্দেহে তো একটা তো গন্ধ পাচ্ছি। ভাই কি তাহলে প্রেম করছে?" তারপরে ওরা দুজন মিলে আবার আমাকে কনফারেন্স নেয়। কনফারেন্সে আমাকে ফোন করে একদিন ওই সময়ই বলে যে, "কিরে, ব্যাপারটা কি হচ্ছে? হট করে অর্জুন বাড়িতে বলতে বারণ করছে, রিকোয়েস্ট করতে বারণ করছে। ব্যাপারটা কি?" তো আমরা বলি, তখন সবাই মিলে ডিসাইড করি যে, "ও যা বলছে বলুক, ওকে বলে দিচ্ছি। ও যখন বাড়িতে যেতে বারণ করছে, পার্সোনাল লাইফ তার, ভাই ঠিক আছে, কোনো অসুবিধা নেই।" আমি তখন ওদেরকে বোঝাই যে, "ভাই ঠিক আছে চলো, ও চলে আসবে। ও তো একটু এমনিই জানিস তো কিরকম ধরনের ছেলে। সবসময় ছ্যাবলামি মারতে ভালোবাসে। ও তো ছ্যাবলামিই মারছে। তুই ইয়ার্কি করছে আমাদের সাথে। হয়তো ঠিকঠাক টাইমে চলে আসবে।" যথারীতি এই কথা ডিসিশন নেওয়ার পরে আমরা আর কেউ অর্জুনকে কোনো প্রেশার ক্রিয়েট করিনি। তারপরে সপ্তমী চলে আসে। সপ্তমীর দিন সকালবেলা সবাই সবাইকে ফোন করা হয়। সবাইকে ফোন করা হয়েছে। কনফারেন্স কল নেওয়া হয়েছে। কনফারেন্স কলে নেওয়ার পরে দেখছি কোনোমতেই শুধুমাত্র অর্জুনই ছিল না আমাদের ওই কনফারেন্স কলে, সবাই হয়েছে। ডিসকাশন হলো যে ভাই কটা ট্রেন ধরা হবে, কখন যাওয়া হবে এবং কোথায় যাওয়া হবে। কারণ এক রাতে তো সমস্ত ঠাকুর দেখা সম্ভব না। কলকাতায় অনেক ঠাকুর হয়, অনেক ভালো ঠাকুর হয়। এত ঠাকুর একদিনে দেখা সম্ভব না। সুতরাং এখনই ডিসাইড করে নাও, ওখানে গিয়ে দুজন বন্ধু বলবে, "ভাই আমরা যাবো।" ডান দিকে কেউ বলবে বাঁদিকে। এই জিনিসটা না করে এখনই ডিসাইড করে নিই। কনফারেন্স কলে ডিসাইডেশন হয়, কিন্তু অর্জুন থাকে না। তা আমরা ডিসাইড করি। আমরা তখনও এটাই ভেবে রয়েছি যে অর্জুন হয়তো এটাই ভাবছে যে আমরা সারপ্রাইজ দেবে আমাদেরকে আচমকা এসে। ও মজা করছি বিষয়টা। একবার মজা নিচ্ছে আমাদেরকে। তা আমরা ডিসাইড করি। ডিসাইড করার পরে হঠাৎই আমাদের রানা হট করে বলে যে, "ভাই একটা টেস্ট করবি? ও তো ফোন ধরছে না। ঠিক আছে, একটা ভিডিও কল করি গ্রুপে। আমাদের ওই ক্রেজি ইঞ্জিনিয়ার্স গ্রুপটা থেকে একটা কনফারেন্স ভিডিও কল করি। ভিডিও কল হোক, দেখি কি করে।" যথারীতি ভিডিও কল করা হয়। ডিসকাশনের পরেই জাস্ট টেস্টের জন্য ও কি করছে। ভিডিও কল করা হয়। ভিডিও কলে তখনও বাবুর হদিশ পাওয়া যায়নি। তারপরে আমরা
তারপরে আমরা কি করি, বিকেলবেলার দিকে জানি ও ভাই চলে আসবে, আমরা গ্রুপে SMS একটা ড্রপ করে রাখি যে ভাই 5:30টার ট্রেন আছে, সবাই 5:15-র মধ্যে স্টেশন চলে আসবি, 5:30টার ট্রেন ধরা হবে। দেখলাম যে SMS-টা দেখেছে, অর্জুন দেখেছে। যথারীতি অর্জুন দেখার পরে আমরা বললাম তার মানে মানেটা আসছে, ও কনফার্ম ও আসবে, ও আর কোনো নড়চড় হবে না, বুঝতে পেরে যাই। যখন 5টা বাজে তখন একে একে সব বন্ধুরা স্টেশনে আসতে শুরু। হঠাৎ দেখি ফোনে একটা ফোন আসে, ফোনটা কে করেছে? সুদীপ। সুদীপ ফোন করে বলছে, ভাই আমার প্যান্টটা ইস্ত্রি করতে দিয়ে এসছি, সে প্যান্ট কোনো হদিস নেই, এখনো পর্যন্ত দেয়নি, আনতে মনে নেই আমার, আমি ভুলে গেছি, আমার একটু দেরি হবে। বাহ! তা এবার তো বুঝতেই পারছো 5:30টার ট্রেন, 5টা বাজে। তা অলরেডি সবাই চলে এসেছিলাম, শুধুমাত্র সুদীপ আর অর্জুন বাকি। তা এবার কি করব সুদীপকে একবারে নিয়ে যাব নাকি ওর জন্য আমরা বলবো যে ভাই গাড়ি করে চলে যায়, তুই পরের গাড়ি করে আমরা চলে গেলাম। যথারীতি না জিনিসটা ঠিক ভালো দেখায় না, সবাই মিলে একসাথে যাব। তা আমরা ভাবি যে ভাই ঠিক আছে তুই আয়, একটু তাড়াতাড়ি কর, আমরা পরের গাড়ি ধরছি তাহলে। এই ভাবনা করে যে আমরা ঠিক আছে তাহলে কোনো ব্যাপার না, আমরা ওইভাবেই ওর জন্য ওয়েট করতে থাকি। পরের গাড়ি ছিল 6:30টাতে, ঠিক 1 ঘন্টা পরে। রানা বলে কি যে ভাই একটা কাজ কর, চ পাশের থেকে আমাদের এলাকার ঠাকুরগুলো কয়েকটা দেখে আসি, স্টেশনে পা বসে থেকে কি করবি, চ একটু ঘুরে আসি। তা যথারীতি ঠিক আছে ভাই চলো ঘুরতে যাব, পাশের ঠাকুরগুলো দেখে আসি। ঠাকুর দেখতে গিয়ে আমরা যে অন্য কিছু দেখে ফেলবো এটা আমরা কেউ আশা করি। আচ্ছা। ঠাকুর দেখতে গিয়ে দেখি যে রাস্তা দিয়ে যাচ্ছি, প্যান্ডেলের ঠিক বেশ খানিকটা আগে একটা লাইটিং এর গোড়ায় একটা ফুচকার দোকান আছে। ফুচকার দোকানটাতে কয়েকটা ছেলে আর মেয়ে রয়েছে, তারা ফুচকা খাচ্ছে। বলে রাখা হলো এর মধ্যে আমরা অনেকবার অর্জুনকে ফোন করেছি, অর্জুন ফোন ধরেনি। দেখি ওই ফুচকার দোকানটাতে আমাদের অর্জুনও প্রেজেন্ট। আচ্ছা। অর্জুনও প্রেজেন্ট, এদিকে ফোন ধরছেন? এদিকে ফোন ধরছে না। আমরা যথারীতি একটুখানি শকড হয়ে যাই যে এইরকম ভাবে কে করে ভাই। দেখি বাবা মা হয়তো বাবা মার সাথে এসছে। আমি বললাম দাঁড়া, একটু দাঁড়িয়ে যা। রানাও বলছে হ্যাঁ দাঁড়িয়ে যা একটু, দেখি কি করে, পালিয়ে তো যাচ্ছে না, ফুচকাই তো খাচ্ছে, খাক। ভালো কথা, আমরা একটু আপডালে বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে রয়েছি, ও আমাদেরকে দেখতেই পাচ্ছে না। দেখি আচমকাই একটা হাত আসলো, হাতটা একটা মেয়ের হাত, সেই তার হাতে একটা ফুচকা, সেই ফুচকাটা অর্জুনের গালের দিকে যাচ্ছে। আচ্ছা। আমরা না দেখে একটু শকড হয়ে গেলাম যে ছেলেমেয়েরা অজানা হতেই পারে, কিন্তু আচমকা একটা ছেলেকে একটা মেয়ে ফুচকা খাইয়ে দেবে, জিনিসটা ঠিক হজম সন্দেহজনক। বন্ধুদের মতো না হজম হচ্ছে না লিটারেলি। তা দাঁড়িয়ে গেলাম, তখনও দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে যাওয়ার পরে দেখি অর্জুন এবার একটা ফুচকা নিয়ে ওই যে মেয়েটাকে ফুচকা খাইয়েছিল তাকে একটা খাইয়ে দিচ্ছে। আমরা বুঝতে পারলাম যে ভাই হয়তো বাড়ির কারোর সাথে এসছে। তখন আমাদের মাথার মধ্যে না এই জিনিসটা আসেনি যে কি হচ্ছে, হয়তো বাড়ির কারোর সাথে এসছে, দিদি বোন হতেই পারে, হয়তো বাবা মাও সাথে আছে ওর মধ্যে। ফুচকার দোকানে দিদি বোন খেতেই পারে, এই দিদি বোন বলছি দিদি ভাই খেতেই পারে, এরকম একটা ব্যাপার থাকে না, তাও আমরা জেনারেলি নিই, তাও আমরা ওর কাছে যাই না। ফুচকার দোকানে বিলটা পেমেন্ট করলো, পেমেন্ট করে খানিকটা দূর যাওয়ার পরে দেখি আমরা ওর পিছনে পিছনে যাচ্ছি, যেহেতু আমাদের কাছে অঢেল টাইম, 1 ঘন্টা টাইম মানে অঢেল টাইম। আমরা কি করলাম, স্টেশনের পাশেই 5 মিনিট আগে গেলেই হয়ে যাবে। আমরা টাইম নিয়ে চুপচাপ রয়েছি, ওর পিছন পিছন যাচ্ছি। খানিকটা দূর যাওয়ার পরে দেখছি
একটা আইসক্রিমের দোকানে ঢুকেছে। আইসক্রিমের দোকানে ঢুকেছে, ঢুকে দুটো আইসক্রিম নিচ্ছে। বলেছে যে আইসক্রিম খাবে। আমি বললাম ঠিক আছে। হঠাৎই মেয়েটা দেখি আইসক্রিমটা না নিয়ে অর্জুনের হাতটা ধরে বলছে, একটা হালকা দৌড় মতো দিল। আর ওর পাশেই ছিল দেখবো ওই লাভ আকারের গ্যাস বেলুন পাওয়া যায় হ্যাঁ। ওইখানটাতে। লাভ আকারের গ্যাস বেলুন ওরকম একটা পাশেই স্টল দেওয়া। তো লোকটা কি একটা দেখালো যে এরকম দাঁড়াও, আমি যতদূর মনে হয় যে দাঁড়াও কাকা আসছি বলে গ্যাস বেলুনের দোকানটায় গেছে, গিয়ে ওখান থেকে একটা গ্যাস বেলুন কিনেছে। আর ওই দেখবে এখনকার ওই একটা ছোট ছোট ক্রাউন টাইপের, ঠিক বলা চলে না, ওই ক্রাউন টাইপেরই ধরতে গেলে, এরকম মেয়েদের মাথায় পরে ফুল ফুল দেওয়া থাকে, ওর মধ্যে লাইটও জ্বলে একসময়। হুম। ওরকম একটা জিনিস কিনেছে, গ্যাস বেলুন, আর ওটা কিনেছে। কিনে মেয়েটাকে দিয়েছে, মেয়েটা আবার মাথায় পড়েছে, ঠিক আছে, মাথায় পড়েছে। আর ওই মেয়েটা না একটা ওই অরিজিনাল গোলাপ নিয়ে এসেছিল। দেখলাম মেয়েটার হাতে একটা গোলাপও আছে, স্টিক আলা, ছোট্ট ছোট্ট একটা একটাই গোলাপের একটা স্টিক আছে। এবার ওই জিনিসটা হওয়ার পরে আবার ওরা দোকানের দিকে এসছে, আইসক্রিমের দোকানে। আইসক্রিমের দোকানে। এতক্ষণ পর্যন্ত না আমাদের হাতে গোলাপটা চোখে পড়েনি। যখনই আমরা এই হাতে গোলাপটা দেখতে পেয়েছি, আমরা বুঝে গেছি যে এটা কোনো দিদি ভাইয়ের সম্পর্ক না, এটা কোনো দাদা বোনের সম্পর্ক না, আর এখানে কাকু কাকিমাও নেই, এখানে কিছু একটা হচ্ছে। এবার অর্জুন গিয়ে কি করেছে, ওর দোকানে আবার আইসক্রিমটা অর্ডার করেছে। পিছন থেকে গিয়ে রানা ঘাড়ে হাত দিয়ে বলছে, দাদা আরো 4টে বিল। আচমকা। হ্যাঁ দাদা আরো 4টে, বিলটা এই ছেলেটার নামে হবে। ও না থতমত ঘেরে গেছে যে কেসটা কি হলো, এরা কোথা থেকে আসলো, এরা তো 5:30টার ট্রেন ধরে চলে যাওয়ার কথা, হুম। যেহেতু গ্রুপে দিয়ে গেছে 5:30টার ট্রেনের সময় এরা চলে যাবে। এবার মেয়েটার সামনে, মেয়েটা তো কিছু, মেয়েটার কোনো মাথায় অতটা ইয়ে নেই, চেনে না মেয়েটা, বলছে কেন 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 আপনাকে কেন দিতে যাবে, আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড খাবো ঠিক আছে, কিন্তু আপনাকে কেন দিতে যাবে, আপনি কে? তখন একদম শিওর বিষয়টা। মেয়েটা রেগে গেছিল, অ্যাকচুয়ালি রেগে গিয়ে এই কথা বলে ফেলেছে। যেই না বলেছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড খাবো, আপনাকে কেন দিতে যাবে, তখন আকাশ বলে যে ছেলেটা ছিল পড়িয়ে গেছে। ও রেগে গিয়ে বলছে, আপনি জানেন ও আমাদের কে হয়, আর বাই দ্য ওয়ে আপনি ওর গার্লফ্রেন্ড? বলছে হ্যাঁ গার্লফ্রেন্ড। বলছে ও আমাদের বন্ধু হয়। তখন সুদীপ বলছি, আমাদের অর্জুন বলছে যে আরে ভাই চেপে যা না, রানাকে বলছে "এই বন্ধ কর না, ও কি করছে এসব, হ্যাঁ?" বলছে ভাই চুপ কর। এবার রানা বলছে কেন ভাই, তোর না আজকে আমাদের সাথে ঘুরতে যাওয়ার কথা, কি হলো? ফুচকা খাইয়ে দেওয়া, ফুচকা খাওয়া, তুই ভাই প্রেম কর, কোনো অসুবিধা নেই। তবে এটাও তো দেখ যে ভাই আমাদের সাথে তো যাওয়ার কথা ছিল। বলছে ভাই বুঝতেই পারছিস না, তুই বুঝতেই পারছিস না। তখন তুই সাইডে আয়, সাইডে চ, কথা আছে। রানা আর অর্জুন একটা সাইডে যায়। সাইডে গিয়ে রানা রানাকে বলছে অর্জুন যে ভাই দেখ না, ভাই কদিন হয়েছে মেয়েটাকে পটিয়েছি ভাই, ভাই এরকম করিস না ভাই, তোরা জানা আমি যেতে পারবো না ভাই, এরকম করিস না, আমি পরে তোদের সাথে দেখা করছি, তোরা ঘুরে আয়, কালকে তো অষ্টমী, এলাকায় আবার ঘুরবো, নবমীর দিনও দরকার পড়লে ঘুরবো। বলছে কেন তুই কাকু কাকিমার সাথে এসছিস? কাকু কাকিমা কোথায়? বলছে আর তুই বুঝতে পারছিস না, সবই তো বুঝতে পেরে গেছিস, এখন কেন নাটক করছিস ভাই? তখন রানা বলে ঠিক আছে, কাকিমার নাম্বারের লাস্টে 763 না, মানে ওরা কোথাও থেকে ম্যানেজ করেছে। কাকিমার নাম্বারটা ছিল ওর কাছে। অ্যাকচুয়ালি ও ভয় দেখালো। আচ্ছা। কাকিমার নাম্বারের লাস্টে 763 না, আর কাকিমার নাম্বারটা আমার কাছে সেভ করা আছে যে অর্জুনের মা, বুঝলি তো? বলছে কেই কেন কি সব মানে তুই কি বোঝাতে চাইছিস?
বলছে আমি এটাই বোঝাতে চাইছি যে তোকে আমি এইমাত্র এখনই তোর মাকে ফোন করবো, ফোন করে এটাই বলবো যে কাকিমা তোমার ছেলে একটা অপরিচিত মেয়ের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে, তাকে একটা করে গিফট কিনে দিচ্ছে, তাকে ফুচকা খাইয়ে দিচ্ছে। বলছে না না ভাই দেখ এরকম করিস না, এরকম করিস না। বলছে ঠিক আছে চ ওই মেয়েটার কাছে চ, কিছু করবো না, তুই যা পারিস করিস চ। রানা মেয়েটার সামনে যায়, আর আমাদের সাথে তখন মেয়েটা ছিলই, মেয়েটার সাথে আমরাও কথা কাটাকাটি হচ্ছিল তখনও। তখন হঠাৎই রানা একটু খচরামি করে। খচরামি বলতে মেয়েটার সামনে বলে তোমার সাথে রিলেশন কদিন? বলছে এই তো মাসখানিক হতে যায়। বলছে তুমি জানো ও কিরকম? বলছে কেন কিরকম? বলছে ওর ক্যারেক্টারে দোষ আছে। ও মেয়েদেরকে নিয়ে একবার এই আজকে তোমার সাথে রিলেশনে আছে, ওর প্ল্যানিং তোমাকে, তুমি জানো তোমাকে কেন সপ্তমীর দিন নিয়ে এসছে আজকে? বলছে কেন কেন কেন? বলছে অষ্টমীর দিন সঙ্গীতা বলে একটা মেয়ের সাথে পুরো কেস খাইয়ে দিল। নবমীর দিন শ্রেয়সী বলে একটা মেয়ে আছে, তার সাথে যাবে। আর শ্রেয়সী আমার বোন হয়, তুমি ফোন করে দেখবে, আমি কথা বলবো। আর আমার বোনকেও নাকি প্রেম করে, আমার বোনকে সত্যি খুব ভালোবাসে, এটা আমাকে বলেছে। এটাও আমি জানতে পেরেছি যে ও আমার বোনের সাথে চিট করছে। দেখো তুমিও হয়তো আমার থেকে ছোট হও, তোমাকে একটা সাজেশন দেবো, এই ছেলেটার থেকে দূরে থাকো। অর্জুন সত্যি কথা বলতে প্রচুর খোঁজে যায় যে ভাই তুই কেন করছিস এসব? বলছে না 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 না, আমি এসব কিছু করি না, আমি সত্যি কথা বলতে খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। হ্যাঁ দেখো, বলছে না গো, আমি প্রেম করি না, আমার জীবনে প্রেম এসেছিল সেই ক্লাস 11-এ, আর প্রেম করিনি। আজকে আমার বয়স 25 বছর হতে যায়, আমি আর প্রেম টেম করিনি, আমি আর প্রেম টেম করিনি, আমাকে বিশ্বাস করো তুমি। বলছে তখন রানা বলছি, তখন আমাদের আকাশ বলছে কি দেখো একটা বন্ধুই কিন্তু একটা বন্ধুর খোঁজ জানে, তার তলায় তলায় কি হয়। তখন না আমি জিনিসটা কানেক্ট করতে পারি যে অ্যাকচুয়ালি ছেলেপেলেরা কি করতে চাচ্ছে। এবার আমিও একটু সুরকি দিই, আমি বলছি দেখো সত্যি কথা বলতে আমি জানি ও এরকম করে, তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো যে ও আমাদের ভালো বন্ধু হয়, কিন্তু আমাদের গ্রুপের মধ্যে যদি কেউ সবচেয়ে লোফার হয় সে হচ্ছে অর্জুন, আর কেউ না। মানে এক কথা আর কি কান ভাঙানি চলছে। এক প্রকার কান ভাঙানি। মেয়েটা না সত্যি কথা বলতে এতক্ষণ ধরে যা যা শুনেছে, শুনে মেয়েটার অর্জুনের প্রতি সেই ভরসাটা উঠে গেছে। তখন মেয়েটা না একটুখানি মানে রেগে গিয়েও বলে তুমি এরকম বাজে ছেলে? বলছে জানতাম না, তুমি এত বাজে ছেলে তোমাকে আমি জানতাম না, তুমি এরকম জিনিসটা তোমার কাছে আমি আশা করিনি। এর মধ্যেই আমাদেরকে আবার সুদীপ ফোন করে। সুদীপ ফোন করে বলছে ভাই কোথায়? আমরা বলি শিগগিরই এই জায়গাটায় আয়, এই স্টেশনের মাথায় 3 রাস্তার মোড়ের সামনে আমরা রয়েছি, অর্জুনকে ধরেছি। মানে ও ততক্ষণে চলে এসেছে। হ্যাঁ খুবই। ও স্টেশনে চলে এসেছিল, স্টেশন থেকে ও আবার ফোন করাতে তা ও আবার আসতে থাকে। ততক্ষণ আমাদের মধ্যে এই কথাগুলো চলছে। যখন সুদীপ আসে, সুদীপ এসে দেখছে যে একটা মেয়েকে নিয়ে আমরা ঝামেলা করছি, আর মেয়েটা আর কেউই না, সুদীপের যে পাড়ার বন্ধু আছে, পাড়ার বন্ধুর গার্লফ্রেন্ড। ইয়ে বাবা, তার মানে মেয়েটা আর কি চিট করছিল, এইবার জিনিস ফুল টাইমিং করছিল। এইবার জিনিসটা না একটা বিশাল জায়গায় চলে যায় যে বলে পূজা তুমি এখানে? তা বলছে হ্যাঁ সুদীপ তুমি এখানে? বলছে তুমি বুঝলাম না কেসটা কি হয়েছে কি হয়েছে শুনি একটু। তখন আমরা সবাই ওকে ভাঙিয়ে বলি। তখন অর্জুনকে বলা হয় যে ভাই তুই দেখ তুই কার সাথে প্রেম করছিলি, তুই তো ডাবল টাইমিং করছিস কি না না করছিস পরের কথায় আসছি, মেয়েটা তোর সাথে ডাবল টাইমিং করছে। মেয়েটা না তখন লজ্জায় পড়ে আর হালকা কাঁদো কাঁদো। মেয়েদের দেখবা ওই সময়টা একটাই সিচুয়েশন যে ওই কান্দ কেঁদে পুরো কেসটা মিটিয়ে দেয়। মেটানোর জন্য, মিউচুয়াল করার জন্য এক কথায়। বলে সুদীপ দেখো একটা জিনিস তুমি কিন্তু অভিকে বলো না যেন, মানে ওর যে বয়ফ্রেন্ড সেই বয়ফ্রেন্ডের নাম অভিজিৎ। তো বলছে তুমি যেন অভিকে বলো না। আমি অভি
এবছর পুজোতে নেই, ও বাইরে গেছে, ওই জন্য আমি কার সাথে ঘুরবো ওই জন্য এসব করেছি। তা বলছে, তখন সুদীপ না সত্যি কথা বলতে একটু রেগে গিয়েই বলে, চলো তোমার কেমন ভালোবাসা? তোমার ভালোবাসার মানুষটা তোমার কাছে নাই থাকতে পারে এই বছরের জন্য, তারপরে তারপর তুমি অন্য কারোর সাথে ঘুরবে? অন্য কারোর সাথে ঘুরবে। হ্যাঁ, হতে পারে বন্ধুর সাথে ঘোরো না। তো তুমি প্রেম আলাপ নিয়ে ঘুরবে, এটা ঠিক না। তুমি বাড়ি চলে যাও, যা বোঝার আমি বুঝে পরে দেখবো। আমি পরে ভাবনা চিন্তা করবো, আমরা এখন ফ্রেশ মাইন্ডে একটু ঘুরতে যাবো, এত কিছুর মধ্যে আমরা যাচ্ছি না, তুমি বাড়ি চলে যাও। যাওয়ার সময় আরও একটা কথা শুনে যাও, যে আমাদের বন্ধু অর্জুন তোমার মতো না। আজকে এই জিনিসটা যারা ছেলেপেলেরা যেটা বলেছে, এটা একটাই কারণে বলেছে, যেহেতু অর্জুনের সাথে আমাদের আজকে ঘুরতে যাওয়ার কথা ছিল, অর্জুন তোমার জন্য আমাদের সাথে ঘুরতে যাবে না। তাই ছেলেপেলেরা চিন্তা করেছিল যে তোমার সাথে আজকে এই জিনিসটা ক্যাচিয়ে দিয়ে ঝামেলা করে নিয়ে যে করে হোক নিয়ে অর্জুনকে নিয়ে কলকাতায় যাচ্ছে। পরে তারপরে মেকআপ দেওয়া যেত, সে বন্ধুরা পরে মেকআপ দিত, কিন্তু আমি নেহাত তোমাকে চিনি বলে তোমাকে বলে রাখছি যে অর্জুন ছেলেটা এরকম না, যে এরকম ডবল টাইমিং করে বেড়ায়। যথেষ্ট আমাদের বন্ধুদের মধ্যে যথেষ্ট একটা একত্রিত বোধ আছে, সবাই মেয়েদেরকে সম্মান করতে জানে। তখন মেয়েটা না আস্তে আস্তে চলে যায়। মেয়েটা চলে যাওয়ার পরে আর সেরকম মেয়েটা ওকে বলা হয়েছে, দেখো তোমার মধ্যে আর এসবের মধ্যে আমি নেই, তুমি চলে যাও, আমরা এখন ফ্রেশ মাইন্ডে ঘুরতে যাবো, ঘুরতে যেতে দাও। তারপরে 6:30 বাজে, 6:30টার সময় গাড়ি আসে, ট্রেন আসে, ট্রেন আসার পরে আমরা ট্রেন ধরে সোজা কলকাতা। এতক্ষণ পর্যন্ত এই যে ট্রেনে আসা পর্যন্ত পুরো চুপ। যে ছেলেটা তোমাদেরকে আগেরবারও বলেছিলাম যে ছেলেটা খুব ছ্যাবলামি মারে, খুব ইয়ার্কি করে, যে সবার সাথে হৈ হুল্লোড় করতে ভালোবাসে, লেডিস গলাতে কথা বলে, সেই ছেলেটা হট করে চুপ। তো যখন আমরা কলকাতায় যাই, সবাই মিলে ওকে একটা সাইডে দাঁড় করিয়ে বলি, দেখ ভাই, যা গেছে গেছে, যা গেছে গেছে, তুই মেয়েটার প্রতি আস্তে সিরিয়াস হচ্ছিলি, বোঝা গেল তো জিনিসটা। আমরা বন্ধুরা যাই হোক, তোর কপাল বেঁচে গেল যে ভাই ঠিক আছে, তোর বন্ধুরা জেনে গেল, বুঝে গেল, আর তুইও ওই ট্রেন থেকে বেরিয়ে আসলি। এখন ভাই ঘুরতে এসছি, চিল কর, ঘোর, দেখ না চারিদিকে কত মেয়ে আছে, এসব ভুলে যা। তখন অর্জুন এত যে চুপচাপ ছিল, অর্জুনটা আসলে ভয় ছিল যে ছেলেপেলেরা কি ভাববে, বন্ধুরা যখন বন্ধুরা এভাবে বোঝায়, তখন অর্জুনের ফর্মে আসে, হঠাৎই বলে, ওকে দাদা, ভুল হয়ে গেছে আমার। মানে সেই যে আগে আমরা যে গল্প শুনেছিলাম সেই রূপ আবার ফিরে এসেছে। সেই রূপ ফিরে এসছে। ওকে দাদা, আমার ভুল হয়ে গেছে, আমার কুচু বাবুটা বলে সুদীপের গালে একটা হাত দেয়। আর সুদীপ বলছে, এই দেখ তুই এই চুপ করে থাক ভাই, তুই এসবের মধ্যে থাকিস না, আমার ভালো লাগে না। হ্যাঁ, বলছে ঠিক আছে, আমার একটা রিকোয়েস্ট আছে, আমি তোদের সাথে ঘুরতে পারি। রিকোয়েস্টটা কি? দেখ সত্যি কথা, তখন অর্জুন বলছে, একটা সত্যি কথা বলতে আমার একটা তো আজকে স্বপ্ন ছিল যে মেয়েটার হাত ধরে ঘুরবো। সুদীপ, তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট, অন্তত সারাটা রাত তোমার আমার হাত যেন একসাথে থাকে। সুদীপ বলছে, এই কি, কাকে নিয়ে এসছিস, কাকে নিয়ে এসছিস ভাই, তুই যা, চলে যা, আমি আর নেই, আমি আর সব ভালো লাগছে না আমার। তখন সবাই বলে বলে, দেখ ভাই, এখানে বসে গোল মিটিং করে আর কি আড্ডা না করে চল ঠাকুর দেখতে যাই, আর বেশি রাত করিস না, অনেকগুলো ঠাকুর দেখবো, সারা রাত দেখবো। সারা রাত্রির এরকম ভাবে যাচ্ছে, একটা রকমের জায়গায় জায়গায় অর্জুনের কীর্তিগুলো ফুটে উঠছে। আমরা জেনারেলি কি বলি যে দাদা সাইড একটু সরে যান, আর অর্জুন শুধু ফিল্মি ডায়লগ ছাড়ছে, একটা ফিল্মি ডায়লগ ছেড়ে যাচ্ছে। বলছে, রাস্তাঘাটে যেতে গেলে তো মানুষের ঘাঘু তো লাগেই, পুজোর সময় ভিড়। পুজোর সময় একটু ভিড় হয়, এত ভিড়, লাইন। বলছে, লেডিস কম পেমেন্টে উঠেছেন নাকি যে কমই মারছেন? এটা কিন্তু একটা মুভির ডায়লগ। হ্যাঁ হ্যাঁ। তা এরকম হয়ে বলে, তখন আবার বলছে,
যে দাদা, ও দাদা একটু সরুন না। ঠিক এরকম ভাবে, দাদা, ও দাদা একটু সরুন না। এবার জেনারেলি কি হয়, সামনে যদি একটা ছেলে থাকে, যদি এভাবে মেয়েদের আমি তো ঠিক করে এক্সপ্রেশন দিতে পারছি না। ও যেভাবে বলছে যেকোনো লোক ভাবে এটা মেয়ে পিছনে। আর এতটা সফটলি এত সুন্দর করে বলছে, সত্যি কথা যেই ওর আওয়াজ দিচ্ছে সব লোক সরে যাচ্ছে। যেই আওয়াজ দিচ্ছে লোকগুলো সরে যাচ্ছে। ভাবছে পেছন থেকে কোনো মেয়ে ডাকছে। আর মেয়ে ডাকছে, ছেলেদের মধ্যে না এটা একটা কাজ করে, পিছনে একটা মেয়ে এসছে, একটু ঘুরে তাকাই বা একটু সাইড দিই। যেইভাবে বলছে, যেই বলছে সেই সরে যাচ্ছে। আর আমরা এগিয়ে যাচ্ছি। এই একটা ফায়দা হয়েছে আমাদের। সারাটা রাত্রির এই করে, করে কাটিয়েছে ও। জলের দোকানে গেছি, জল তেষ্টা পেয়েছে, জল কিনতে গেছি। সেখানটাতে আমার ওই কথাটা আমার এত হাসি লেগেছে, আমি লাস্টে হেসেই ফেলেছি। আমার কাছে খুচরো ছিল না, ৳১০০ র নোট। ৳২০ নেবে জল। আমি অর্জুন বলছি, "অর্জুন ৳২০ দে তো।" এইবার বলছে, "এই নে।" আমি বলছি, "লোকটাকে দিয়ে দে, দোকানদারকে দিয়ে দে।" দোকানদার বলছে, "এই নিন ধরুন।" এরকম একটা ব্যাপার। কথাটা যখনই বলেছে, আমার না মাথার মধ্যে তখন ঘুরছে ওই টিকিট কাউন্টারের কথাটা। যে আগের গল্পে তোমাদেরকে বলেছিলাম, টিকিট কালেক্টরকে ঠিক এইভাবেই বলেছিল। "এই নিন ধরুন।" সত্যি এত স্কিললি বলে কথাটা না, মানে হাসতে তুমি বাধ্য হবে। তুমি হাসতে বাধ্য হবে। জেনারেলি আমার সাথেও তাই হয়। আমি হেসে লুটোপুটি খাই। লোকটাও লাস্টে হেসে দেয়। হুম? তা লোকটা আবার বলছে, "তুই ভাই কি স্টেজ শো করিস? স্ট্যান্ড-আপ কমেডিয়ান হয় না?" তো বলছে, "না কাকা, আমি ফিলে থাকি সবসময়, ফিলে থাকি। তুমিও ফিলে থাকবা। চিল, চিল। আমাকে চিল জল দিও কিন্তু আমাদেরকেও।" লোকটা বুঝতে পারে, লোকটা লিটারালি বুঝতে পারে যে এর সাথে কথাই পারবো না। জলটা দেয়, জলটা দিয়ে ছেড়ে দেয়। ভালো কথা। সারারাত্রির এরকমভাবে যায়। সত্যি বলতে প্রত্যেকটা গ্রুপে না এরকম একটা বন্ধু থাকার দরকার আছে। যে সারারাতের ঘুমের যে একটা ভাব বা ক্লান্তি, কেউ না। সেই ক্লান্তিটা থাকে না। আর সত্যি কথা বলতে এখন তো সবাই আমরা একটু কাজবাজের মধ্যেও রয়েছি। তখনও আমি আগের বছর কাজবাজ করতাম। তা সেই সময় ওই কাজবাজের মধ্যে যেহেতু একটা ডিউটি করেই আমাকে আসতে হয়েছিল। ওই স্ট্রেসটা রিলিজ পাচ্ছিলাম আমি ওই জায়গা থেকে। ও কন্টিনিউ কমেডি করে যাচ্ছে আর কন্টিনিউ আমরা হেসে যাচ্ছি। যাক ওই দিনটা গেল। ওই দিনটা পুরোপুরিভাবে পরে ওইদিন রাত্রি ঠাকুর দেখে পরের দিন সকালবেলা আবার বাড়ির দিকে চলে এসেছি। বাড়ির দিকে আসার পরে অষ্টমী সেদিন। অষ্টমীতে অঞ্জলি দিতে হবে। যে যার পাড়ায় অঞ্জলি দিলাম। অঞ্জলি দিয়ে পাঞ্জাবি পরে আমরা ভাবি যে ভাই এবার একটা কাজ করি। আজকে অষ্টমী। আজকে আমি তারপর থেকে বললাম না আমারও তো যেদিন ছুটি পড়ে গেছিল। আমি ভাবি ওই অষ্টমী থেকে দশমী পর্যন্ত আমি পুরোপুরি ছুটি নিয়ে নিয়েছিলাম। সপ্তমীর দিনও নিতে পারিনি। যাই হোক, আ তোমার হচ্ছে এবার অষ্টমীর দিন পাঞ্জাবি পরে ভাবা হয় যে ঘুরতে যাবো। ঘুরতে যাওয়া হবে। কোথাও এলাকার মধ্যেই পাঞ্জাবি পরে ঘুরবো। একটু মেয়ে-টেয়ে দেখবো। ঠিক আছে? এটা একটা পার্সপেক্টিভ ছিল ছোটখাটো। তা এখানে আমাদের আবার বলে রাখা হলো আমাদের বন্ধুরা সবাই অনেকের গাড়িও কিনেছে এখন। সেই গাড়িগুলো নিয়ে ঘুরতে বেরিয়েছি। ঘুরেছি, হাসি-ঠাট্টা করেছি। করে একটা ঘাটের পাড়ে গেছি। ঘাটের পাড়ে গিয়ে বসে, বসে আমরা গল্প করছি। আর সেই ঘাটে না অনেক মেয়ে-টেয়েও ছিল। আর অর্জুন সেই ঘাটে গিয়েও ওর সেই স্কিল দেখাবে। সেই সে করছে কি হট করে, "এই যে শুনছো?" এবার এমন করে বলছে না, এটা মেয়ের গলা। ছেলেরা থাকি বলছে, মেয়েরা থাকি বলছে। কি হলো? ছেলেদের গ্রুপের মধ্যে তো। আমরা গ্রুপের মধ্যে গল্প বলছি। গল্প আড্ডা হঠাৎ করছি। করে মেয়ে কোথা থেকে হঠাৎ আসলো? করে মেয়ে কোথা থেকে আসছে? কেউ বুঝতেও পারছে না। এবার ওই দিনটাও এরকমভাবে ও ছ্যাবলা-ছ্যাবলি করে কোনরকমে আমরা ভাই চল রেস্টুরেন্টে যাবো। রেস্টুরেন্টে কিছু খাওয়া-দাওয়া করি। রেস্টুরেন্ট গেলাম। রেস্টুরেন্টে গিয়ে খাওয়া-দাওয়া করলাম। খাওয়া-দাওয়া করে সন্ধ্যেবেলার দিকে নিজেদের এলাকায় ঘুরেছি। নিজেদের এলাকায় ঘোরার পুরো সারারাত্রি তো নিজেদের এলাকায় ঘোরা হয় না। মোটামুটি নিজেদের এলাকায় সমস্ত ঠাকুরগুলো দেখেছি। দেখে যে যার মতো বাড়ি। নবমীর দিন আর কেউ যায়নি কোথাও। যেহেতু নবমীর দিন সমস্যা ছিল পরিবারের সাথেও বেরোতে হয়। পরিবারের সাথে সবাই বেরিয়েছিলাম। বেরিয়ে ওইদিন আর কিছু হয়নি। জিনিসটা আমার মাথা নাড়া দেয় তখন দশমীর দিন।
দশমীর দিন বলে রাখা ভালো যে অর্জুন ছেলেটা না মানে ঠিক নেশারই বলা চলে না, ওর একটু নেশারই। নেশাপান করে কিন্তু খুব একটা না। তো আমরা প্ল্যান করি যে ভাই দশমী আজকে দেখা করব সবাই একসাথে। দেখা করি, সবাই একটুখানি একটা জায়গায় যাবো, আড্ডায় আরকি মারবো। কিন্তু নেশাগন্ধ কেউ করব না। নেশামাতির মধ্যে নেই। টুকটাক যে যা খাবে, খেয়ে আসবে কিন্তু এর মধ্যে কোনো নেশা হবে না। তা অর্জুন সত্যি কথা বলতে খেয়ে এসেছিল। ও ড্রিংক করে এসেছিল। এবার যখন আসে না, অর্জুনকে না দেখে না আমার সত্যি কথা বলতে মানে দেখো একটা বন্ধু যেরকম হয় যে একটা ছ্যাবলামি মারা বন্ধু সবসময় ইয়ার্কি মারে, সিরিয়াসনেস নেই। সেই ছেলেটা দেখছি চোখ মুখ লাল একটা কষ্ট ভাব বুকের মধ্যে। যে কোনো একটা হয়তো কষ্টে আছে ছেলেটা। তা আমি বলি, "ভাই কি হয়েছে তোর?" রানা বলেছে, "কি হয়েছে, কি হয়েছে?" তখন ও কিছু বলে না। চুপচাপ বসে রয়েছে। সুদীপ বলছে, "নেশা করে এসছে। চুপচাপ থাক। চুপচাপ থাক। কিচ্ছু হবে না। ও পরে কথা বলবে।" তখন অর্জুন কথা বলে ওঠে, "শোন, আমি না নেশাতে আছি কিন্তু আমার নেশার জন্য মুখ বন্ধ নেই। মুখটা বন্ধ অন্য কারণের জন্য।" তখন সবাই আমরা বলি যে, "কি হয়েছে তোর? যে মুখটা হট করে বন্ধ? তোকে তো ভাই এরকম মানায় না। তোকে আমরা যেমনভাবে দেখে অভ্যস্ত তুই সেভাবে থাকবি না। সবসময় ইয়ার্কি, আড্ডা, মজা, মস্তি এইসবই কর না। হট করে তুই কেন এরকম হয়ে যাচ্ছিস তুই?" তখন বলে, "ভাই আজকে কি?" আমি বলছি, "কি আজকে?" আর কথাটা বলছে আর ওর না চোখ ধীরে লাল হচ্ছে। "আজকে কি? আজকে বিজয়া দশমী? এর আগে শুনি না?" এই কথাটা আমার বলাও শেষ। ও না আচমকাই আমার দিকে যেমন যেমন দেখবে বাঘে ঝাপটে পড়ে না? সেরকম ঝাপটে পড়েছে আমার উপর। পড়ে আমাকে জড়িয়ে ধরে কাঁদছে। আমি বলছি, "কি হয়েছে তোর? কাঁদছিস কেন এভাবে?" ও তখনও না আমাকে ছাড়ছে না। আমি বলছি, "ভাই ছাড়, বল কি হয়েছে? তুই ছেলে মানুষ, তোর কান্না সাজে না।" বলছে, "না ভাই তুই বুঝবি না কি হচ্ছে আমার বুকের ভেতরটায়।" রানা বলছে, তুই কি ওই মেয়েটার জন্য এরকম করছিস?" "আরে মেয়েটার জন্য এরকম করিস না, ভাবনা চিন্তা করিস না, ও চিটার ছিল।" বলছে, "না আমি মেয়েটার জন্য করছি না ভাই।" তখন আমাদের সুদীপ বলছে, "কি হয়েছে তোর তাহলে? বল, কারণটা কি?" বলছে, "ভাই মা চলে গেল ভাই। আবার ঠিক ৩৬৫ দিনের অপেক্ষা।" বলতে চোখটা মুছে আমাকে বলে, "ভাই ঠিক আছে, থ্যাংক ইউ। তুই অন্তত জিনিসটা হট করে বলেছিস বলেই আমি এবার ঝাঁপিয়ে পড়েছি।" তো আমি বলি যে, "কি হয়েছে? তা মা চলে গেছে, মা আসবে তো আবার। মা আবার আসবে, মা প্রতি বছরই আসবে।" বলছে, "না রে, আমি হয়তো ওদের সাথে একরকমভাবে থাকি ঠিকই। একটা ইয়ার্কি, আড্ডা, তোরা ভাবিস হয়তো আমার আমি একটা ক্যাজুয়াল ছেলে। আমার মনের মধ্যে কোনো ফিলিংস নেই। সবসময় লোককে ইয়ার্কি, আড্ডা মারতে ভালোবাসি। আসলে জানিস কি? আমি না অনেক কিছুর মধ্যে না আবদ্ধ।" আমি বলছি, "কিসে আবদ্ধ?" বলছে, "আমি না ইমোশনের প্রতি আবদ্ধ।" বলছি, "ইমোশন মানে?" বলছে, "বাঙালির কাছে দুর্গাপুজোটা একটা ইমোশন। আর আমি এরকম আরো অনেক ইমোশন এর উপরে আবদ্ধ। আর এই দুর্গাপুজো আমার কাছে একটা বড়সড় ইমোশন।" আমাকে বলছে, "ভাই দেখ, আজকে কাঁদতেই পুরো মানে সে পুরুষ মানুষ যেভাবে কাঁদে ঠিক খুব একটা দেখা যায় না। ছেলেপেলে এভাবে কাঁদে।" তো ও বলছে,
এবার দেখ আজকের এই 5টা দিন গেল, এই 5টা 6টা দিনে বা ধর মহালয়া থেকে এই কটা দিনে কোনো দিন পর্যন্ত একটা মানুষের মনে চোখের জল দেখবি না, খুব একটা লোকের চোখের জল দেখবি না, কিন্তু দেখবি আজকের দিনে অনেকের চোখের জল দেখতে পাবি। মানুষগুলো সত্যি খুব আনন্দে ছিল রে, প্রত্যেকে আনন্দে ছিল। যার কপালে খাবার জুটছিল না, যে রাস্তায় ছিল তার কপালেও খাবার জুটেছে। যে মানুষটা বছরে একটা জামা পায় কি পায় না, সেই মানুষটাও একটা জামা পেয়েছে এই পুজোতে। প্রচুর অনাথ শিশুদেরকে সবাই বস্ত্র দান করেছে, মানে ক্লাব, লোককে দেখানোর জন্য হোক কি লোকের দিকে পাশে এসছে, তো একটা সাধুভাব তো তার জন্য থাকে। আজকে এই কটা দিন পাড়ার কুকুরগুলোও না শান্ত মতো করে ঘুমাতে পেরেছে। বলতে পারিস মাইকের আওয়াজ, কিন্তু মনের মধ্যে ভয়টা ছিল, যে চুরির ভয়। রাত্রিবেলা যে কুকুর এরকম ভয় থাকে যে সবাই নিঃস্ব হয়ে ঘুমোচ্ছে, আর এদিকে আমরা জেগে রয়েছি, শুধুমাত্র কুকুররাই জেগে রয়েছে। ওদের উপরে যে ওদের জীবনের ভয়টা, সেটা কিন্তু এই কদিন ছিল না। ওরা কিন্তু আজকে নিরিবিলি থাকতে পেরেছে। আমার এই জিনিসগুলো আমাকে খুব কাঁদায়, যে এই দুর্গাপুজোটাকে যদি আরো কিছুদিন টেনে নিয়ে যাওয়া যেত, হতো না ভাই? এই কথাগুলো যখন আমি শুনি না, আমার নিজের চোখ থেকে জল চলে আসে। তখন আমার এখনো দেখো গলাটা ভারী হয়ে যাচ্ছে। যাই হোক, সেই সময় এই কথাগুলো শোনার পরে আমি ভাবি যে একটা ছেলে যাকে আমরা এইরকম ভাবে ভেবে এসেছি, যে সে ছেলেটা কত ফালতু, ঠিক বলবো না, বন্ধু আমার খুবই ভালো, কিন্তু বলে না যে ক্যাজুয়াল ইয়ার্কি আড্ডা, সিরিয়াসনেস নেই, বা মানুষের মধ্যে একটা নেই। আমরা প্রত্যেকেই ওকে নিয়ে একটা অন্যরকম ভাবে ভাবতাম, যে ও সবসময় ইয়ার্কি মারতেই ভালোবাসে। সেই ছেলেটা মধ্যে যে এরকম একটা ভাবনা আসবে, এটা না আমরা কেউ আশা করিনি। তখন রানা বলে যে দেখ ভাই, কিছু তো করার নেই, মাকে তো বিদায় দিতেই হবে, আবার অপেক্ষা করতে হবে। তুই যে বলি 365 দিন না রে পাগল, মেরে কেটে আর 320 দিন ধরে। বলছে কি করে? শুধু বলছে তুই কি করে বললি? বলছে মায়ের আগমন ওই ভাবতেই দেখবি এখানে 2 মাস তোর আনন্দে থাকবি তুই, আর 320 দিন। আজকে থেকেই আমরা কাউন্ট করা শুরু করি না যে আর 320 দিন আছে, আজকে রাতটা পেরোলেই 319 দিন হয়ে যাবে। তাহলে এই খুশিতে খুশি থাক, প্রত্যেকটা দিন এইভাবে ভাবো যে আর কটা দিন বাকি আছে, আর কটা দিন বাকি আছে, সব হবে। আর তাছাড়া তো এই তো আর কটা দিন পরে লক্ষ্মী পুজো, আবার তো 4-5টা দিন পরে লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজো প্রত্যেকের বাড়িতে হবে, আনন্দ করবি। কালী পুজো আসছে, জগদ্ধাত্রী পুজো আসছে, আনন্দ করবি, তো সেখানে আনন্দ করবি। তারপরে তো পিকনিক আছেই, কোনো অসুবিধা হবে না ভাই। বাঙালির 12 মাসে 13 পার্বণ, কোনো চাপ নেই, হয়ে যাবে ভাই, কোনো ব্যাপার না। সবসময় মাথায় রাখ যে মা আমাদের সাথেই আছে। কথাটা যখন শুনি না এইভাবে, তখন সত্যি কথা বলতে আমি নিজেও নিজের দিকে একটা বল পাই, যে এতক্ষণ ধরে আমিও খুব ভাবুক হয়ে পড়েছিলাম, এবং তারপর থেকে না আমার এইটা মাথার মধ্যে ঢুকে যায় যে আমরা যে অর্জুনকে এতদিন ধরে দেখে এসেছি, সেই অর্জুনের মধ্যেও একটা সিরিয়াসনেস আছে। সেই সিরিয়াসনেসটা হয়তো দেখায় না শুধুমাত্র আমাদের হাতে এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য, হতে পারে নিজের বুকের ব্যথাগুলোকে চেপে রাখার জন্য বা ভুলে থাকার জন্য। হয়তো পৃথিবীতে তখন আমি এটা ভাবি যে এই গোটা পৃথিবীতে আমার বন্ধু অর্জুনের মতো আরো অনেক অর্জুন আছে, যাদের বুকের মধ্যে অনেক কাটা বেঁধে আছে। ভগবানের কাছে আজকের এই বিজয়ের দিনে একটাই প্রার্থনা করি, যে মা
তুমি এই প্রত্যেক অর্জুনের বুক থেকে তাদের এই কাঁটাগুলোকে তুলে দিও। আমরা তোমারই সন্তান, সেই সন্তানের বুকে কষ্ট দিও না। আজকের গল্পটা আমার এই অবধি। গল্পটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। খুবই সুন্দর একটা গল্প শুনে নিলাম আমরা শান্তনুর মুখ থেকে এই বিজয়া দশমীর দিনে। সত্যি এই বিদায়টাকে মায়ের বিদায় বলা চলে না, কারণ মা প্রত্যেকবারই আসেন, আর এভাবে কোনোদিনও বিদায় আসলে হয়ও না। প্রতিটি মানুষের হৃদয়ে বসবাস করেন মা দুর্গা। আর আশা করছি তোমাদেরও এই গল্পটা খুবই ভালো লাগবে। প্রত্যেক পুজো সবার খুবই আনন্দের সাথে কাটুক, আর এইভাবেই সবাই প্রত্যেক পুজোতে আনন্দ উপভোগ করতে থাকো, মজা করতে থাকো। দেখা হবে বন্ধুরা পরবর্তী কোনো নতুন এপিসোডে। আজকের জন্য শুভরাত্রি।